দেশের অর্থনীতিকে বড় চ্যালেঞ্জে ফেলেছে অর্থ পাচার। ব্যাংক কর্মকর্তাদের সহায়তা ছাড়া পাচার অসম্ভব, দুদকের পর্যবেক্ষণ। পোশাক খাতে মানবাধিকার ও পরিবেশ রক্ষায় ইউরোপীয় পার্লামেন্টের নতুন নির্দেশনা, ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। তীব্র গরমে রাজধানী জুড়ে আবারও স্বস্তি বৃষ্টি, বজ্রপাত, শিলাবৃষ্টি আর কালবৈশাখীর দাপট সপ্তাহ জুড়ে চলার পূর্বাভাস। এখনো পড়ছে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ, বিরতির পর আবার অভিযান। ফায়ার সার্ভিস ও নৌবাহিনীকে সহায়তা করছেন স্থানীয়রা। এবং পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ নানা জালিয়াতির অভিযোগ, তদন্তে মন্ত্রণালয়। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে বিস্তারিত। দেশের অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থ পাচার। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলছেন, মানি লন্ডারিং এর মামলা পর্যালোচনা করে দেখা গেছে ব্যাংক কর্মকর্তাদের সহায়তা ছাড়া অর্থ পাচার অসম্ভব। অর্থনীতিবিদ এম আকাশ বলেছেন, দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে ধনী হওয়ার সবচেয়ে উর্বর দেশ বাংলাদেশ। জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা না গেলে অর্থনীতির ধস ঠেকানো সম্ভব হবে না। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। গেল বাজেটের আগে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারাকাত 50 বছরে বাংলাদেশ থেকে প্রায় 12 লাখ কোটি টাকা পাচার হওয়ার এক হিসেব তুলে ধরেন। আর ওয়াশিংটন ভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI বলছে, আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে 753 কোটি 37 লাখ ডলার পাচার হয়, যা টাকার অঙ্কে প্রায় 80,000 কোটি টাকার মতো। দুর্নীতি প্রতিরোধে রাষ্ট্রীয় সংস্থা দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলছেন, দেশের প্রতিটি আদালতে দায়ের করা মানি লন্ডারিং এর মামলাগুলো পর্যালোচনা করে দেখা যায় প্রতিটি ক্ষেত্রেই কোনো না কোনো ব্যাংক কর্মকর্তার যোগসাজশ আছে। ব্যাংক খাতের যতগুলি দুর্নীতি হয়েছে এবং যতগুলি মামলা আমরা হাইকোর্ট ডিভিশনে করেছি, আপিল বিভাগে করেছি, বিচারিক আদালতে হচ্ছে, ব্যাংক অফিসার ছাড়া তো কোনো মামলা নাই। প্রত্যেকটা ব্যাংক অফিসারের বিরুদ্ধে তো অ্যালিগেশন আছে, তারা ইন কনাইভেন্স উইথ দ্য বড়োয়ার, ইন কনাইভেন্স উইথ দ্য বেনিফিশিয়ারি, যে মূল বেনিফিশিয়ারি তাকে সুযোগটা দিতে গিয়ে তারা ঘুষ খেয়েছে, ঘুষ নিয়েছে। তো মানি লন্ডারিংয়ের প্রত্যেকটা ছাপ তো আমরা পাচ্ছি এবং প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসের মধ্যে আমরা পাচ্ছি এখানে ব্যাংক অফিসাররা অ্যাভেটার হিসেবে কাজ করে। অর্থনীতিবিদ এম আকাশ বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও রেমিটেন্স, কৃষি, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা ও গার্মেন্টস শ্রমিকরাই টিকিয়ে রেখেছে দেশের অর্থনীতি। তারা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি উল্লেখ করে বলেন, এই উৎপাদনশীল গোষ্ঠীকে সব সময় লুটেরা গোষ্ঠীর দুর্নীতির ছোবল গ্রাস করে। আমাদের রেমিটেন্সে আমাদের গরিব মানুষ গিয়ে টাকা পাঠাচ্ছিল, করোনা একটু কমে গেছে। আমাদের কৃষক আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে দিয়েছে। ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা ইনফর্মাল সেক্টরে, গার্মেন্ট শ্রমিকরা এক্সপোর্ট করে আমাদের জন্য টাকা নিয়ে আসছে। তারাই আমাদের উন্নতির চাবিকাঠি। উৎপাদনশীল 4টা শ্রেণী বা গোষ্ঠী, তাদেরকে সব রকম সহায়তা, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সব রকম সহায়তা দিতে হবে, প্রোটেকশন দিতে হবে, যাতে বাজ পাখি তাদের উপর ছোঁ মারতে না পারে। এই অর্থনীতিবিদ আরো বলেন, কঠোর শাস্তির বিধান করে এই অনুৎপাদনশীল বাজ পাখি গোষ্ঠীর হাত থেকে রক্ষা করতে হবে উৎপাদনশীল গোষ্ঠীকে। বাংলাদেশকে বলা হয় ধনী হওয়ার সবচেয়ে স্পিডি দেশ হলো বাংলাদেশ। সবচেয়ে দ্রুত ধনী হয়েছে বিশ্বের মধ্যে, তার মধ্যে 1 নম্বর হলো বাংলাদেশ। তার মানে হচ্ছে যে এখানে এই দুর্নীতির মাধ্যমে 1 নম্বর একটা গোষ্ঠী তৈরি হয়েছে। বিলিয়নিয়ার ক্লাবে তারা রাতারাতি জয়েন করে ফেলছে। যেই বাজ পাখিরা তাদের কাছ থেকে নিংড়ে টাকা বাইরে পাঠিয়ে দিচ্ছে, তাদেরকে কঠোরভাবে শাস্তি দিতে হবে। অর্থ পাচার ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার কথা জানিয়ে দুদক আইনের সংশোধনীর মাধ্যমে সংস্থাটির স্বাধীনতা বৃদ্ধি করা সহ তদন্তকারী কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর উপর জোর দিলেন এই অর্থনীতিবিদ। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। CSDDD নামে নতুন নির্দেশনা পাশ করেছে ইউরোপীয় পার্লামেন্ট। এতে পণ্য সরবরাহ ও বিপণনের সার্বিক প্রক্রিয়ায় মানবাধিকার ও পরিবেশ রক্ষায় পোশাক শিল্প মালিকদের পদক্ষেপ গ্রহণে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। ব্যবসায়ী নেতারা বলছেন, নির্দেশনা বাস্তবায়ন ছাড়া কোনো পথ নেই। আর এই বাধ্যবাধকতাকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ আহসান এজ মনসুর। বলছেন, এতে উন্নত কর্মপরিবেশ সৃষ্টি হবে পোশাক খাতে। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। 2027 সালে ইউরোপীয় ইউনিয়ন পোশাক প্রস্তুতকারক কোম্পানির ক্ষেত্রে প্রথম কর্পোরেট সাস্টেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স ডিরেক্টিভ বিধান কার্যকর হবে। যে কোম্পানির 5,000-এর বেশি কর্মী ও 150 কোটি ইউরো বার্ষিক লেনদেন, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এ বিধান।
অবশ্য পরের 2 বছরে কমে 1000 কর্মী ও 45 কোটি ইউরো বার্ষিক লেনদেনের কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে। নিয়মনীতি না মানা হলে উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ক্রেতা প্রতিষ্ঠানকে গ্রস সেল অথবা লাভের 2% জরিমানা করা হবে। এই রেস্ট্রিকশন এন্ড রেজলিউশন যে ইউরোপিয়ান ইউনিয়ন ম্যান্ডেটটা আমাদের দিয়েছে, প্রত্যেকটা গার্মেন্টস যখন শিপমেন্ট যাবে, দ্যাট পার্টিকুলার কোম্পানি হ্যাভ টু সাবমিট এ ডিউ ডিলিজেন্স রিপোর্ট ফর দ্যাট। এনি রিজন এনি বায়ারকে আমরা যদি সেটি সাবমিট করতে না পারি, তাহলে দ্যাট বায়ার ফর দ্যাট কান্ট্রি ক্যান গেট পেনালাইজড এন্ড পেনালাইজ আপ টু 2% অফ দেয়ার গ্রস সেল অথবা তাদের প্রফিট। এইটা কিন্তু বিগ পেনাল্টি। তবে সব শর্ত পূরণের পর ক্রেতাদের পক্ষ থেকেও দায়িত্বশীল আচরণ আশা করেন এ ব্যবসায়ী। ইনভেস্টমেন্ট যে আমরা করছি তার সাথে কিন্তু কমিটমেন্টের একটা ব্যাপার আছে। সো বায়ার শুড বি অলসো কমিটেড। আমরা ইনভেস্ট করলাম, প্রচুর ইনভেস্ট করলাম টু রিডিউস আওয়ার গ্রিন হাউস গ্যাস, কিন্তু বায়াররা তার কমিটমেন্ট রাখলো না। বায়াররা যখন একটি অর্ডার প্লেস করলো, তারা তখন একটি বিডিংয়ে চলে গেল। ওয়ার্ল্ড ওয়াইড বিডিং, যে সবচেয়ে কম পয়সা দেয় পৃথিবীর মধ্যে তাকে তারা দিল। তো আমরা বায়ারের সাথেও সে ব্যাপারে নেগোশিয়েট করছি যে ইট কামস উইথ ইনভেস্টমেন্ট, অ্যান্ড এই ইনভেস্টমেন্টের সাথে কিন্তু একটা কমিটমেন্টেরও সরাসরি যোগাযোগ আছে। আর ইউরোপীয় ইউনিয়নের নিয়মনীতিকে ইতিবাচক উল্লেখ করে তা বাস্তবায়নে সরকার ও বিজিএমইএ-কে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। ইউরোপিয়ান ইউনিয়নের যে রুলস রেগুলেশনগুলো আছে, সেটা বিজিএমইএ এবং সরকার মিলে দেখা যে আমাদের ফ্যাক্টরিগুলো সেই নিয়ম নীতি অনুযায়ী কাজ করছে কিনা। অর্থাৎ লেবার লগুলোকেও যদি মডিফাই করতে হবে। এখন যদি বলে যে লেবার ইউনিয়ন করতে দিতে হবে, তার সেটাও করতে দিতে হবে। যদি বলে যে লেবার সার্টেন সুরক্ষা দিতে হবে, সেটা দিতে হবে। ফ্যাক্টরিগুলোর আরেকটু উন্নতি করতে হবে, সেটা করতে হবে। নিয়মনীতি বাস্তবায়ন হলে কর্মস্থলে পোশাক শ্রমিকদের ঝুঁকি কমবে বলেও মত এ অর্থনীতিবিদের। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। তীব্র গরমে নাকাল রাজধানীতে আবারও দেখা মিলল বৃষ্টির। কোথাও কোথাও হয়েছে শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়। তীব্র তাপপ্রবাহে নাভিশ্বাস ওঠা নগর জীবনে স্বস্তি ফিরেছে ঝড় বৃষ্টিতে। আবহাওয়া অফিস বলছে, সপ্তাহ জুড়ে বেশিরভাগ বিভাগীয় শহরে চলমান থাকবে বৃষ্টিপাত। কমে আসবে তাপমাত্রা। মাজহুল ইসলামের রিপোর্ট। রোববার রাত 10টার পর রাজধানী ঢাকা এবং তার আশপাশের জেলাগুলোতে নামে স্বস্তির বৃষ্টি। সেই সাথে বজ্রপাত, শিলাবৃষ্টি এবং ঝড়। ঝিমঝিম বৃষ্টিতে স্বস্তি নেমে আসে ইট পাথরের নগরীতে। গরমে তো মনে করেন সবারই প্রেশান হয়ে গেছে, সবাই ক্লান্ত হয়ে গেছে, প্রতিটা মানুষই। এখন তো মনে করেন এই আবাসন পাই মানুষের পরানটা খুবই নিস্তির লাগতেছে, ভালো লাগতেছে। বৃষ্টি হয়েছে, ঠান্ডা বাতাস লাগতেছে। এটা মানে এত গরমের পরে যে বৃষ্টিটা হলো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ভারী বৃষ্টিতে কোথাও কোথাও দেখা দেয় জলাবদ্ধতা, সৃষ্টি হয় যানজটে। কালবৈশাখী ঝড়ে কোথাও ভেঙে পড়ে গাছ। পাতা পোতা দিয়ে পুরো একবারে ভরা এরিয়া। আমরা সবাই ময়লা ক্লিয়ার করে দিচ্ছি যে রাস্তাঘাটে যে পানিটা না জমে, রাস্তাঘাটে পানি জমলে আপনার গাড়ি গুড়ি যাওয়া অনেক সমস্যা হয়ে যায়। আম গাছটা আপনার ওয়ালটা ছিল, ওয়াল ভাঙ্গা তারপরে নিচে পড়ে গেছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী রোববার সন্ধ্যার পর থেকে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে 36 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সপ্তাহ জুড়ে বেশিরভাগ বিভাগীয় শহরে চলমান থাকবে বৃষ্টিপাত। কমে আসবে তাপমাত্রা। রাত 9টার পর থেকে ঢাকার এবং ঢাকার আশেপাশে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। এর সঙ্গে কিছু কিছু শিলাবৃষ্টিও হয়েছে। সেখানে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 36 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর আগামী 24 ঘন্টার ফোরকাস্টে আমরা সিলেট এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, রংপুর এবং খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের কথা বলছি, এবং সেই সঙ্গে আমরা শিলাবৃষ্টিও হতে পারে। এর আগে এপ্রিল জুড়ে টানা দাবদাহের পর বৃহস্পতিবার প্রথম বৃষ্টির দেখা পায় রাজধানীবাসী। কমতে থাকে অসহনীয় তাপমাত্রা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দর্শক, রাজধানীর আবহাওয়া পরিস্থিতি জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনি জানাবেন রাজধানীর তাপমাত্রা এখন কেমন, আর পূর্বাভাসে কি বলছে আবহাওয়া অফিস? দীর্ঘ 1 মাসের তাপপ্রবাহের পর আজকে কিছুটা স্বস্তি মিলেছে, যেটি আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি। আমি আজকে যে কারওয়ান বাজার এলাকায় আছি, সেখানে কিন্তু আশেপাশের চিত্রটি ওই 1 মাসের থেকে একদমই ভিন্ন। কারণ
এমনি তো দীর্ঘ তাপপ্রবাহে কিছুটা অস্বস্তি বোধ করতেই হয়, কিন্তু আজকের চিত্রটি কালকে বৃষ্টিপাতের পর আজকে যে আবহাওয়াটা রয়েছে যেটি হচ্ছে মেঘাচ্ছন্ন হয়ে আছে, সেখানে কিন্তু যারা কর্মজীবী বা খেটে খাওয়া মানুষ বা যারা কাজের তাগিদে বের হয়েছেন তারা কিন্তু বেশ স্বস্তিতে চলাফেরা করতে পারছেন। তারা যেভাবে ওই দিনগুলোতে যে অস্বস্তিতে ভোগা লাগতো, যে বাসে উঠে বা যেভাবেই চলাচল করতো, আজকে হচ্ছে সবাই স্বস্তিতে চলাচল করছেন। এবং তাদের বিভিন্ন জনসাধারণের সাথে আমি কথা বলেছি, তারা বলছিলেন যে এই এক মাসের যে তাপপ্রবাহটা ছিল তাদের জন্য চলাচলে খুবই অস্বস্তিতে পরিপূর্ণ হয়ে গেছিল, যেটি কালকে থেকে আস্তে আস্তে তাপমাত্রা যে কমেছে তাদের কিছুটা ভোগান্তি পোহাতে হবে। তারা সেটাও বলেছেন যে বৃষ্টি হলে আমাদেরকে চলাচলে কিছুটা সমস্যা হতে পারে বা কিন্তু তারপরও তারা এই তাপমাত্রা কমাতে তারা খুবই খুশি বলছেন। এবং এই ব্যস্ত সড়কে কিন্তু আমি দেখতে পাচ্ছি সব থেকে সমস্যা হয় হচ্ছে এই ট্রাফিক পুলিশ যিনি হচ্ছেন তাপপ্রবাহের সময় কিন্তু তাদেরও সমস্যা হয় বা খেটে খাওয়া মানুষেরও কিন্তু অনেক সমস্যা পোহাতে হচ্ছে। কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি তারা খুব স্বাচ্ছন্দ্যে তারা তাদের নিজ নিজ কর্তব্য পালন করতেছেন, তারা খুব সুন্দরভাবে চলাচল করছেন, তারা নিজেদের কাজে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন। তবে কর্মজীবীদের ক্ষেত্রেও আমি সেটি দেখতে পেয়েছি যে তারা খুব স্বাচ্ছন্দ্যভাবেই রাস্তাঘাটে চলাফেরা করছেন। তবে এই সপ্তাহ জুড়েই কিন্তু বিভিন্ন জেলায় আসলে বৃষ্টিপাত হবে, যেটি আবহাওয়াবিদরা আগেই বলে দিয়েছেন। তবে সামনে যে এই এক সপ্তাহ পর যেটি হবে সেটি হচ্ছে যে এই এক সপ্তাহ পর যেটি হবে যে তাপপ্রবাহটা আবারও আসবে, কিন্তু সেটি এপ্রিল মাসের থেকে কম হবে। এই ছিল সর্বশেষ খবর। কারওয়ান বাজার থেকে লিনিয়া। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানী তাপমাত্রা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাবরিনা। ৩৬ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকার আগুন। সকালে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনীর আরও 2টি ইউনিট। এরই মধ্যে বনের কয়েক একর এলাকা পুড়ে গেছে। রোববার দিনভর আগুন নেভানোর কাজ করে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। যোগ দেয় বিমান বাহিনীর হেলিকপ্টারও। তবে সন্ধ্যার পর অভিযান বন্ধ রাখা হয়। বাগেরহাট থেকে এস সোহানের তথ্য ছবিতে শুভশ্রীর রিপোর্ট। ঘন্টার পর ঘন্টা পার হচ্ছে, কিন্তু নেভানো যাচ্ছে না সুন্দরবনে লাগা আগুন। যদিও ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনী আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে আপ্রাণ, কিন্তু পানির উৎস কাছাকাছি না থাকায় এই অভিযানে অনেকটাই বেগ পেতে হচ্ছে তাদের। পানি স্বল্পতায় আগুন নেভাতে কৌশল বদলেছে যৌথ দল। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে পানি এনে ছিটানো হচ্ছে। তাদের আশা দ্রুতই নেভানো যাবে আগুন। গতকাল দুপুর ৩টায় আগুন লাগলেও ঝুঁকি বিবেচনায় গতরাতে অগ্নি নির্বাপন কাজ স্থগিত থাকে। রোববার সকাল থেকে আবারও কাজ শুরু করে বন বিভাগ, ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকরা। পরে তাদের সহযোগিতায় যোগ দেয় কোস্টগার্ড ও নৌবাহিনী, 2টি পৃথক দল। আমরা স্টারভেশন পদ্ধতিতে আগুনটা মানে ঘিরে রেখেছি এবং আস্তে আস্তে আমরা ফরওয়ার্ড হচ্ছি। তো এই যে স্টারভেশন পদ্ধতিতে যে আমরা আগুনটা নিভাচ্ছি, এই ভিতরে উপর থেকে যে পানি দিচ্ছে, এটা আমাদের উপকার হচ্ছে আর কি। তো যাই হোক, আমরা আমাদের লেভেল বেস্ট চেষ্টা করছি। সুন্দরবনে প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে 30 থেকে 35 জায়গায় বিক্ষিপ্তভাবে আগুন দেখা গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। জায়গায় আগুন লাগছে, ধরেন নিম্নত 50 বিঘা। এই যে গাছের গোড়া আগুনে সম্পূর্ণ জ্বলে যাইতেছে, মানে ফুস করে আগুন উঠা সম্পূর্ণ গাছ ধরে যেতেছে। আগুন নিভাচ্ছে, এই যে দেখেন, এই যে আশেপাশে নিভেই গেছে, তারপরও ধাউ ধাউ করে নিচ থেকে আবার আগুন জ্বলছে। এখন পর্যন্ত আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানান এই কর্মকর্তা। 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি আমরা গঠন করেছি। তাদেরকে বলেছি আমরা আগামী 7 কার্য দিবসের মধ্যে বিস্তারিত তদন্ত করে আমাদের কাছে প্রতিবেদন দেওয়ার জন্য। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে এসিএফ চাঁদপাইকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে 2021 সালে 3 মে সুন্দরবনের দাসের ভাড়ানি এলাকায় আগুনে 3 একর বনভূমি পড়ে যায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। উপজেলা পরিষদে প্রথম ধাপের প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। বগুড়ার 3 উপজেলায় জোরে সোরে চলছে শেষ সময়ের প্রচারণা। ভোটের মাঠে বিএনপি না থাকায় আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে হবে প্রতিদ্বন্দ্বিতা। তাই নিজেদের মধ্যে বাড়ছে কোন্দল। এতে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কিত অন্য প্রার্থীরা। বিস্তারিত বগুড়া প্রতিনিধি সঞ্জু রায়ের প্রতিবেদন।
দরজাই করা নাড়ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন, তাই শেষ সময়ে প্রার্থীদের দৌড়ঝাঁপ বেড়েছে কয়েক গুণ। ভোট দিতেও হিসেব করছেন ভোটাররা। যারা আমাদের উপকার করবে তারই করে দরকার আমার। ভালো প্রতিনিধি চাচ্ছে তো ইনশাল্লাহ। যে আসুক সে কাজ জান করতে পারে সেই আসে, যাই যা ভালো কাজ করতে পারবে সেরকম লোক চাই আমরা। যাই ভালো বিচার না গেলে তার বিচার করতে পারে, কতটা দাম দেয় তো তাই কি চাই, দাম তো একবারই খাওয়া শেষ। আওয়ামী লীগের সংসদ সদস্যদের নিকটাত্মীয়দের নির্বাচনে অংশগ্রহণ না করতে দলের হাইকমান্ড থেকে বলা হলেও 2 উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন বগুড়া 1 আসনের এমপি সাদারা মান্নানের ছেলে আর ছোট ভাই। সারিয়াকান্দিতে এমপির ছেলে সাখাওয়াত হোসেন সজল আর সোনাতলায় নির্বাচন করছেন এমপির ভাই ও পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মিনাদুজ্জামান লিটন। এতে ভোট সুষ্ঠু হওয়ার বিষয়ে অনেকটাই শঙ্কায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এমপি মহোদয় তার নিজের গাড়ি ইউজ না করে সিএনজি করে এসে বাড়ির ভিতরে বসে থেকে বিভিন্ন নেতাকর্মী ডাকে ডেকে নিয়ে ওখানে লিটনের পক্ষে কাজ করতে বলেছে। আজকেও এমপি সাহেব আমার জন্য ভুল না হয়, আমি যতটুকু শুনেছি সারিয়াকান্দিতে আছে, উনি বিভিন্ন জায়গার থেকে নেতাকর্মী বলেন, প্রভাবশালী লোক বলেন, তাদেরকে ডেকে নিয়ে আসতেছে, ঘরের মধ্যে বসে থেকে বলতেছে তুমি আগামী 5 বছর আমি ক্ষমতায় আছি, যদি আমার কথা না শোনো তাহলে তোমার কোনো প্রকার সুযোগ তো পাবেই না, বরং তোমার অসুবিধা হবে। তবে সাংসদের ভাই সোনাতলার সদ্য সাবেক চেয়ারম্যান মিনাদুজ্জামান লিটন বলছেন দেশের প্রচলিত আইন মেনেই নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট বলেছেন কে কার আত্মীয় সেটা আমাদের দেখার বিষয় না। আমার যেটা মনে হয় যে নির্বাচন কমিশনকে সরকারের দায়িত্ব সহযোগিতা করা, সেখানে আওয়ামী লীগ এইভাবে যে কথাটি বলেছে, আমার মনে হয় যে আওয়ামী লীগকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা উচিত, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার মধ্যে দিয়ে এটা সার্বিক হওয়া উচিত। এদিকে গাবতলী উপজেলায় এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। সদ্য সাবেক চেয়ারম্যান রফি নওয়াজ খান রবিনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য অরুণ কান্তি রায় সিটন। একজন শিক্ষিত প্রার্থী হিসেবে আমার প্রতি জনগণের মারাত্মক সাড়া পড়েছে এবং তারা আমাকে শতভাগ সুনিশ্চিত ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে বলে আমি আশা করছি। রিটার্নিং অফিসার বলছেন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে তাদের সব ধরনের প্রস্তুতি আছে, নির্বাচনকে প্রভাবিত করার সুযোগ নেই। নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ করার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। ইতিমধ্যে প্রার্থীদের নিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার মহোদয়ের উপস্থিতিতে আচরণবিধি সম্পর্কিত বিষয়ে মত বিনিময় সভা করা হয়েছে। আগামী 8 মে হবে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানাতে পিরোজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসান যুক্ত হচ্ছেন। হাসান, নির্বাচনী প্রচারণার কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে? আরেকটি বিষয়, প্রচারণায় কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে জানাবেন। লিনি, আপনি জানেন যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের আর নির্বাচনের প্রচারণার শেষ দিন আজকে মধ্যরাত পর্যন্ত প্রচারণা প্রার্থীরা করতে পারবে এবং এই কারণেই আজকে কাকডাকা ভোর থেকেই ইতিমধ্যে প্রার্থীরা ভোটারদের মাঝে ছড়িয়ে পড়েছেন তাদের ভোটের জন্য, প্রার্থীরা মন জয় করার জন্য, এবং তারা প্রার্থীদের দ্বারা দ্বারা ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন ইশতেহার এবং আশা দিচ্ছেন যে নির্বাচনে যদি জয়লাভ করেন তাহলে কি কি উন্নয়নমূলক কর্মকাণ্ড করবেন। এবং পিরোজপুরের 3টি উপজেলায় এই প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পিরোজপুর সদর, ইন্দুরকানী উপজেলা এবং নাজিরপুর উপজেলায়, এবং এই 3 উপজেলায় 33 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি এখন কথা বলছি পিরোজপুর সদর উপজেলার একজন চেয়ারম্যান প্রার্থী, সকাল থেকে ইতিমধ্যে প্রচারণার জন্য মাঠে নেমে পড়েছেন। এই আপনাদের প্রচারণা কিভাবে কি দেখছেন এবং নির্বাচনের পরিস্থিতি কিরকম? পিরোজপুরে সদর উপজেলা পরিষদ নির্বাচনে সর্বত্র তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে সেই অপেক্ষায় রয়েছে। আজকে প্রচারণার শেষ দিনে আমাদের পিরোজপুর সদর উপজেলার প্রত্যেকটি এলাকায় ব্যাপক প্রচারণা চলছে। আমি আনারস আমার মার্কা, এবং এই মার্কার পক্ষে পিরোজপুরের ভোটাররা তারা জোট বেঁধেছে। তারা সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়েছে। এবার তারা এলাকার শান্তি ফিরিয়ে আনার জন্য তারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটের
ভোটারের উপস্থিতিও থাকবে ব্যাপক। আমি বিভিন্ন এলাকায় গণসংযোগ করে এটুকু জানতে পেরেছি যে ভোটারদের সমর্থন রয়েছে আমার প্রতি, তারা আমাকে ভোট দিবে। তবে পিরোজপুর সদর উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের ভূমিকা নিরপেক্ষ থাকে তবে অবশ্যই। ধন্যবাদ। লিনিয়া, মূলত হচ্ছে যে আমি নির্বাচন রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি এবং তিনি জানছেন যে এই যে 8 তারিখ তারা সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী সহ, যেন 8 তারিখ ইভিএম এর মাধ্যমে যে ভোটটি অনুষ্ঠিত হবে যেন ভোটাররা সুষ্ঠু সুন্দরভাবে ভোটটা প্রদান করতে পারে। লিনিয়া, আমার কাছে সর্বশেষ ছিল এই পিরোজপুর থেকে উপজেলা নির্বাচনের বিষয়ে। হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচনের প্রচারণার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান। সংবাদ সকালে আরো থাকছে। জয়পুরহাটের মঙ্গলবাড়ি ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণে দ্বিগুণ ফি নেওয়ার অভিযোগ, বাড়তি অর্থ জোগাতে হিমশিম শিক্ষার্থীরা। পুরনো কর্মী ছাঁটাই করে অর্থ লেনদেনের মাধ্যমে নতুন শ্রমিক নিয়োগ, প্রকল্পের টাকা আত্মসাৎ, গবেষণায় জালিয়াতি সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মির্জা মোফাজ্জল ইসলামের বিরুদ্ধে। তার হাতে 150 জন শ্রমিক চাকরি হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছে। অভিযোগ তদন্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 3 সদস্যের একটি কমিটি কাজ করছে। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্যচিত্রে জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম যোগদানের পর থেকেই প্রকাশ্যে আসে 2 গ্রুপের বিভেদ। বিজ্ঞানীদের মধ্যে ঘটে একাধিকবার মারামারির ঘটনাও, গণহারে হয় বদলি ও নিয়োগ বাণিজ্য। 20 বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন প্রকল্পে চাকরি করা শ্রমিকদের ছাঁটাই করে আর্থিক লেনদেনে নিয়োগ করা হয় নতুন শ্রমিক। মির্জা মোফাজ্জল সারাইসা আমাদের 150 জন শ্রমিকদেরকে ছাঁটাই করেছে। উনি শেষ সময়ে আইসা আমাদেরকে বলছে দেখবে দিবে, দেয় নাই। এর মাঝখানে আউটসোর্সে লোক নিছে, বিভিন্ন প্রকল্পতে লোক নিছে, টাকা পয়সা দিয়ে লেনদেন করে নিছে, কিন্তু আমাদেরকে দেয় নাই। করোনার সময় বেতন পাই না, প্রায় 4 বছর যাবত বেতন চাওয়ার কারণে আমাদের 3 জনকে বাদ দিয়ে দিচ্ছে। শুধু প্রকল্পের শ্রমিক নয়, চাকরি শেষে অবসরে যাওয়ার সময়ও ডিজির অনুসারীদের খুশি না করায় ভোগান্তি পোহানোর অভিযোগ এই স্টেনোগ্রাফারের। স্টেনোগ্রাফার পদে সিলেকশন গ্রেড সহ 3টা টাইম স্কেলে 8ম গ্রেডে রিটায়ার পর্যন্ত বুক করেছি 10 সাল থেকে। ওনার কারসাজিতে ডিডি এবং ডিজির সহযোগিতায় আমাকে 9ম গ্রেডে রিটায়ারমেন্টে বেনিফিট দেওয়া হয়েছে। কি কারণে তা উল্লেখ করা হয়নি, এতে আমি 25 থেকে 30 লক্ষ টাকা সাফার করছি। অভিযোগের বিষয়ে বিনার ডিজি ডক্টর মির্জা মোফাজ্জল ইসলামকে প্রশ্ন করলে উত্তর না দিয়ে তিনি চটে যান। তবে বিনাকে প্রশ্নবিদ্ধ করতেই একটি পক্ষ ডিজির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে দাবি পরিচালনা কমিটির। ডিজিকে হেয় প্রতিপন্নের জন্য করা হচ্ছে, বিনা যে কাজগুলো করতেছে এই কাজগুলোকে ব্যাহত করার জন্য করা হচ্ছে এবং আমি মনে করি এগুলা সরকার বিরোধী একটি অংশের কর্মকাণ্ড বলে আমি চিহ্নিত করি। তবে এই বিষয়ে কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ তিনি অবগত নন জানিয়ে সচিবদের কাছে খোঁজ খবর নিতে বললেন। সচিব পর্যায়ে খোঁজ করেন, সচিব কাছে জিজ্ঞেস করলে উনি হয়তো বলতে পারবেন। আমার কাছে এগুলো আসে নাই, আমি কেন বলবো? আনওয়ান্টেড সিচুয়েশন। অভিযোগ ওঠা দুর্নীতি তদন্তে চলতি বছরের 1 জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় 3 সদস্যের একটি কমিটি গঠন করে। তদন্তের অগ্রগতি জানতে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব ও তদন্ত কমিটির সদস্য সচিব তাহমিনা সুলতানার সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে ব্যস্ততা দেখিয়ে তিনি কিছু জানাতে রাজি হননি। নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাটের মঙ্গলবাড়ি ময়েজউদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণে সরকার নির্ধারিত ফি এর চেয়ে দ্বিগুণ অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। খরচ বেশি হওয়ায় পরীক্ষার ফর্ম পূরণে বিপাকে শিক্ষার্থীরা। সহকর্মী রেজাউল করিম রেজার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের মঙ্গলবাড়ি ময়েজউদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজে চলছে এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক বিজ্ঞান বিভাগে 2680 টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে 2120 টাকা ফি নির্ধারণ করলেও শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে 5 থেকে 7000 টাকা পর্যন্ত। দেওয়া হচ্ছে না কোনো রসিদ। এমন পরিস্থিতিতে সবার পক্ষে এমন বাড়তি ফি বহন করা কঠিন হয়ে উঠছে। আমরা কোন খাতে কত টাকা দিলাম আমাদের চিকিৎসা সেই রসিদটা বের করে দিবেন না। আমরা কলেজে ফি কত টাকা দিলাম, আমাদের বোর্ড ফি কত টাকা, এই টাকাগুলো আমাদের ইয়া করে দেন, ভাউচার দেন। পরীক্ষা দিব, রেজিস্ট্রেশন করার জন্য আমরা আসছি, আমাদের থেকে
চাওয়া হচ্ছে 5,950 টাকা। ফর্ম ফিল আপের জন্য কারো থেকে 5,000, কারো থেকে 7,000, কারো থেকে 4,000, যার থেকে যেমন পাচ্ছে তো তেমনই নিচ্ছে টাকা। এই যে এখন ফর্ম ফিল আপ করার জন্য আমরা কলেজে আসছি, কিন্তু আমাদের কলেজের কোনো ল্যাবে আমাদের একদিনও ঢুকাই নাই, আমরা কলেজের ল্যাব আমরা দেখি নাই। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অধ্যক্ষ ও অন্যান্য কর্মকর্তারা। আপনারা এমনি কোনো পারমিশন ছাড়া ছবি নিচ্ছেন কথা বলার জন্য, এটা তো কথা ঠিক না। মিডিয়া থেকে আসছেন, ওনার থেকে আমার পারমিশন নিতে হবে না। আপনার নাম কি ভাইজান? আপনার নাম কি? তবে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় ইউপি চেয়ারম্যান। অবশ্যই করব, যদি কোনো অভিযোগ আসে সেটা আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। অবশ্য অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা শিক্ষা কর্মকর্তা। আমরা যদি কারো কাছ থেকে অভিযোগ পাই, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা বিধি মোতাবেক সরকারি নিয়মিত অনুসারে করব। এবার এই কলেজ থেকে নিয়মিত অনিয়মিত এইচএসসি পরীক্ষার্থী 388 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো যা থাকছে। আন্তর্জাতিক মানের টেনিস খেলোয়াড় পেতে কোচিং এ উন্নয়নের পরামর্শ কোচ আক্তার হোসেনের। সাফল্য পেতে সুযোগ সুবিধা নিশ্চিতের তাগিদ। সারা দেশে নিত্যপণ্যের দাম চড়া, বাজার পরিস্থিতি জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, বাজারে পণ্যের দরদাম কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ লিনিয়া। মানিকগঞ্জে এই চলমান তীব্র তাপদাহে কিন্তু প্রভাব পড়েছে এই খুচরা বাজারের গুলোতে সবজির দাম প্রায় আকাশ ছোঁয়া, 50 টাকা নিচে কোনো সবজি মিলছে না। সেক্ষেত্রে আমরা যে তীব্র তাপদাহের কারণে অনেক সবজি ক্ষেত নষ্ট হয়েছে এবং সেই সাথে যে কাঁচামরিচের ঝাঁঝও কিন্তু বেড়েছে। সেটা হচ্ছে কাঁচামরিচ গতকালকে পাইকারি গিয়েছে 90 টাকা কেজিতে, আজকে কিন্তু প্রায় 120 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো আমরা সেক্ষেত্রে কৃষকদের সাথে কথা বলছি। কৃষকরা যেটি বলছেন যে এই তীব্র তাপদাহের কারণে যে লোডশেডিং হওয়ার কারণে যে ফসলের মাঠে কিন্তু তারা সেচ প্রবাহটা ঠিক মতো করতে পারেনি, সেই জন্য তাদের খরচটা অনেক বেড়ে গিয়েছে এবং ফসলের ক্ষেতেই ফসল নষ্ট হয়েছে, যে কারণে তাদের উৎপাদন কম হওয়ার কারণে বাজারে সরবরাহ কমেছে, যে কারণে আসলে এই সবজি এবং যেহেতু প্রয়োজনীয় যে পণ্য সেই পণ্যের দাম কিন্তু বেড়েছে। সেই সাথে নদ নদী পানি শুকিয়ে যাওয়াতে এবং নদ নদীর যে মাছের দামও কিন্তু আকাশ ছোঁয়া, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে বলে জানিয়েছে ক্রেতারা। সেই সাথে আরেকটি বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে সাধারণ মানুষ যে আমিষের চাহিদা মেটায় যে ডিম থেকে, সেই ডিমের দামও কিন্তু গত 2 দিন থেকে বেড়েই চলেছে। আজকে সাদা ডিম বিক্রি হচ্ছে 45 টাকা হালিতে এবং লাল ডিম বিক্রি হচ্ছে 48 টাকা হালির। তো সেক্ষেত্রে সাধারণ ক্রেতারা যেটি বলছেন যে তাদের যে আয়, সে আয় বাড়েনি কিন্তু তাদের ব্যয়ের পরিমাণটা বেড়ে চলেছে, এতে করে তারা নিয়মিত হিমশিম খেতে হচ্ছে বলে তারা জানিয়েছে। তো এক্ষেত্রে আমরা আরেকটি বিষয় যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই বাজারের মনিটরিং এর ব্যবস্থাও নেই, যে কারণে আসলে দামটাও নিয়ন্ত্রণে আসছে না। তো আমরা এখন কথা বলবো একজন ডিম ব্যবসায়ীর সাথে। আচ্ছা, এই ডিমের দাম বৃদ্ধি হওয়ার কারণটা কি? ডিমের দাম বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে আপনার অতিরিক্ত তাপের কারণে অনেক মুরগি হিজিষ্ট করে মারা গেছে, মারা যাওয়ার কারণে। ধন্যবাদ। যেমন শুনছিলেন যে তাদের কারণে অনেকে ফার্মে কিন্তু মুরগিগুলো মরে যাওয়ার কারণে এই ডিমের দামটি বৃদ্ধি পেয়েছে। লিনিয়া, এই ছিল আমার কাছে মানিকগঞ্জের বাজার পরিস্থিতি সর্বশেষ খবর। আলিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আলিম। টানা 1.5 মাসের তীব্র দাবদাহে চাঁপাইনবাবগঞ্জে ঝরে পড়েছে আম। পানি সেচ ও বালাইনাশক স্প্রে করেও কোনো কাজ হচ্ছে না। এ পরিস্থিতিতে কাঙ্ক্ষিত আম উৎপাদন নিয়ে বাগানীরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্যচিত্রে দিবাশ্রী বড়ুয়ার ডেস্ক রিপোর্ট। আমের উর্বর ভূমি হিসেবে পরিচিত জেলা চাঁপাইনবাবগঞ্জ। ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, খিরসাপাত সহ প্রায় 1.5 শতাধিক জাতের সুমিষ্ট আমের চাষ হয় এখানে। কিন্তু এবার বৈরী আবহাওয়ায় চাষিদের মুখে হাসি নেই। তীব্র দাবদাহে ঝরে পড়ছে আম, ফলে আমের ফলন নিয়ে দুশ্চিন্তায় আছেন আম চাষিরা। অনাবৃষ্টির কারণে, তাপের কারণে আমগুলো ঝরে পড়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে। এখন আমরা কেউ কষ্ট করে খরচ করে সেচ দিচ্ছি, কিন্তু দেখালে যে ওয়াটার লেয়ার কমে যাচ্ছে। তো আম হয়নি,
হ্যাঁ, যে বাগানে হয়তো 200 মন হতো সে বাগানে হয়তো 40 মন হয়েছে, 50 মন হয়েছে। হ্যাঁ, এরকমই আমরা আমাদের লসের উপরে লস। তাদের দাবি টানা কয়েক বছর ধরে লোকসান গুনতে হচ্ছে তাদের, তাই আম চাষে ভর্তুকি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। মাত্রা বেশি হওয়াতে আমাদের অনেক বাগানে আর কি ফল ঝরে যাচ্ছে বলছি আমরা। অনুদান না পাওয়া যায় তবে আমাদের আম গাছ কেটে অন্য ফসলের দিকে আমরাকে যেতে হবে, তাছাড়া আমাদের কোনো বিকল্প পথ নাই। চলমান দাবদাহ পরিস্থিতিতে আম গাছে পানি সেচ ও বালাইনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছেন আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের এই কর্মকর্তা। তো আম বাগানে সেচ দিতে হবে এবং সেচটি খুব ভালোভাবে দিতে হবে এবং সকালে এবং বিকালে সেচ দিতে হবে, দুপুর বেলাতে সেচ দেওয়া যাবে না। সেচ দেওয়ার পরে গাছের গোড়ায় বিভিন্ন খড়কুটো আবর্জনা দিয়ে যদি ঢেকে রাখা যায় তাহলে এই রসটি মাটিতে দীর্ঘ সময় থাকবে এবং গাছ বেশি সময় বেশি রস পাবে। তীব্র দাবদাহ অব্যাহত থাকলে এবার কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে খোদ কৃষি বিভাগ। সুবিধা রয়েছে বা যাদের সুযোগ রয়েছে তারা এই সময় আম গাছে ঠান্ডা পানি স্প্রে করবে এবং নিয়মিতভাবে সেচ দিবে এবং মালচিং করার চেষ্টা করবে। এগুলো করলে দেখা যাবে যে ঝরার প্রবণতা কমে যাবে। পূর্বাভাস রয়েছে যে আগামী 5 বা 6 তারিখে বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিটা হলেই এই সমস্যাটা থাকবে না, আর যদি এটা কন্টিনিউশন হয় তাহলে কিছুটা ক্ষতির সম্মুখীন। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 37,604 হেক্টর জমিতে হয়েছে আম চাষ, যেখানে ফলনের লক্ষ্যমাত্রা রয়েছে 4,50,000 মেট্রিক টন আম। নিউজ ডেস্ক, দেশ টিভি।